ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত 10টা ছুঁই ছুঁই। চারপাশটা একটা অন্ধকারের চাদরে ঢেকে গেছে। কোথাও যেন আলোর রেখা মাত্র দেখা যাচ্ছে না। আশেপাশে কোনো বাড়িঘরও নেই। যতদূর চোখ যায় শুধুই ধুধু প্রান্তর। তারই মাঝখান দিয়ে হেঁটে চলছে মৈনাক। যেভাবেই হোক আজ রাতের শেষ বর্ধমান লোকালটা ওকে ধরতেই হবে। মৈনাক কলকাতার ছেলে। এখানে এসেছিল ওর মাসির বাড়িতে। ওর মাস্তুতো দাদার আজ বিয়ে ছিল। মৈনাক ভেবেছিল সন্ধ্যার মধ্যেই ও বিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসবে, কিন্তু অনুষ্ঠান বাড়িতে কি আর সবকিছু সময় মতো হয়? সব দিক ম্যানেজ করতে করতে বেরোতে সেই রাত হয়েই গেল মৈনাকের। মাসি মেশো দাদা সবাই ওকে আজ রাত্রিটুকু এই বাড়িতেই থেকে যেতে বলেছিল, কিন্তু কালকে সকালে যে ওকে অফিসে জয়েন করতেই হবে। অনেক কষ্টে বসকে বলে দুদিনের ছুটি ম্যানেজ করতে পেরেছিল মৈনাক। তাই ও ঠিক করলো যে আজ রাতের শেষ ট্রেনটাতেই ওকে কলকাতায় ফিরতে হবে। কলকাতায় যাওয়ার শেষ ট্রেন রাত্রি 11টায়। হাতে এখনো অনেকটা সময় আছে। আসলে ভেবেছিল রাস্তায় অন্তত একটা ভ্যান রিক্সা পাওয়া যাবে, কিন্তু মৈনাকের কপাল মন্দ। রাস্তায় একটাও ভ্যান রিক্সা দেখা পেল না ও। তাই ওকে এখন পায়ে হেঁটে স্টেশন পর্যন্ত যেতে হবে। স্টেশন এখান থেকে অনেকটা দূরে, তাই মৈনাক দ্রুত পা চালালো। স্টেশনে পৌঁছে মৈনাক দেখল টিকিট কাউন্টারও বন্ধ হয়ে গেছে। কিন্তু আর কি করা যাবে? আজ ওকে টিকিট ছাড়াই ট্রেনে উঠতেই হবে। এত রাতে যে কারো মনে হয় থাকবে না। প্ল্যাটফর্মে উঠেও দেখল সেখানে একজনও যাত্রী নেই। প্ল্যাটফর্মের আলোগুলো যেন আজ নিভু নিভু। মৈনাক এগিয়ে গিয়ে স্টেশনের একটা বেঞ্চিতে গিয়ে বসল। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 11:15। ট্রেন আসতে এখনো কিছুটা সময় বাকি আছে। মৈনাক চুপ করে বেঞ্চির এক কোণে বসে রইল। কি মশাই, কোথায় চললেন? কথাটা শুনেই মৈনাক চমকে উঠে পাশ ফিরে দেখে যে বেঞ্চেও বসে রয়েছে তারই অপর প্রান্তে বসে রয়েছেন একজন ব্যক্তি। তার গায়ের চাদর মুড়ি দেওয়া, তাই মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। মৈনাক ভাবল, আরে এই লোকটা এতক্ষণ কোথায় ছিল? হঠাৎ কোত্থেকে উদয় হলো? তা ভালোই হয়েছে, অন্তত একজন সঙ্গী তো পাওয়া গেল। না হলে এই অন্ধকার প্ল্যাটফর্মে একা একাই বসে থাকতে হতো বেশ মৈনাককে। কিন্তু লোকটা এই গরমের মধ্যেও এভাবে চাদর মুড়ি দিয়েছে কি করে? যাকে ওনার ইচ্ছে হয়েছে উনি গায়ে দিয়েছে, অত ভেবে মৈনাকের কোনো লাভ নেই। ও বলল, আমি কলকাতা যাব। আর আপনি? মৈনাকের প্রশ্নে লোকটা খ্যাক খ্যাক করে হেসে একটা বিশ্রী শব্দে বলল, আমার কি আর যাওয়ার কোনো নির্দিষ্ট জায়গা আছে নাকি মশাই? যখন যেখানে যেতে মন চায় সেখানেই যাই। লোকটির এরকম উদ্ভট প্রকৃতির উত্তর মোটেই মনোভূত হলো না মৈনাকের। তাই সে আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ বসেই রইল। কিছুক্ষণ পরেই ট্রেনের হুইসেল শোনা গেল। ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়াতে মৈনাক ট্রেনে উঠে পড়ল। ট্রেনের ভেতরে হলুদ আলোগুলো টিং করে জ্বলছে। যাত্রী ওই হাতে গোনা জনা পাচেক, তবে আলো আধারিতে কারোরই মুখই স্পষ্ট দেখা যাচ্ছে না। মৈনাক জানলার ধারে একটা ফাঁকা জায়গা দেখে বসল। ট্রেন চলতে শুরু করলো। এমনিতেই সারাদিনের ক্লান্তি, তার উপর ট্রেনের দুলুনিতে মৈনাকের দু চোখের পাতায় ঘুম জড়িয়ে এলো। মাথার পেছনে দু হাত রেখে ট্রেনের সিটে হেলান দিয়ে চোখ বুঝল সে। কি মশাই, ঘুমালেন নাকি? কথাটা শুনেই ঘুম ভেঙে গেল মৈনাকে। চোখ খুলে তাকিয়ে দেখল ওর সামনের সিটেই ওর মুখোমুখি বসে আছে প্ল্যাটফর্মের বেঞ্চিতে বসে থাকা লোকটা। লোকটা এখনো একইভাবে চাদর মুড়ি দেওয়া। মৈনাক খুব অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, আরে এই লোকটা আবার কোথা থেকে এখানে এসে হাজির হলো? ট্রেনে ওঠার সময় তো এই লোকটাকে দেখিনি। তার মানে নিশ্চয়ই অন্য কামরায় উঠেছিল। কিন্তু হঠাৎ সে এই কামরাতেই বা এলো কেন? আর এলোই যখন, মৈনাককেই বা ঘুম থেকে ডেকে তোলার কি দরকার ছিল? ওর ঘুমটা প্রায় গাঢ় হয়ে এসেছিল। ধুর, কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল লোকটা। এমন সময় হঠাৎ বাইরে প্রচণ্ড ঝড় উঠল। জানলা দিয়ে বাইরে ধুলোবালি শুকনো পাতা উড়ে এসে পড়তে লাগলো ট্রেনের ভেতরে। সেই সঙ্গে শুরু হলো মুষলধারে বৃষ্টি। মৈনাক তাড়াতাড়ি জানলার কাজগুলো নামিয়ে দিল, কিন্তু সামনে বসে থাকা লোকটার দিকে তাকালে
মৈনাকের বড় অস্বস্তি হচ্ছে। একবার ভাবলো অন্য সিটে গিয়ে বসবে, কিন্তু জানলার পাশের একটাও সিট ফাঁকা নেই। তাছাড়া এই জায়গাটাও নেহাত মন্দ নয়। তাই আর 7-5 না ভেবে মৈনাক আবার ট্রেনের সিটে হেলান দিয়ে শুতে যাবে, ঠিক তখনই একটা আর্তনাদ শুনে চমকে উঠল মৈনাক। সামনে সেই লোকটা তখনও বসে রয়েছে। মৈনাকের অবস্থা দেখে এবার সে হেসে বলল, কি মশাই, এইটুকুতেই ভয় পেয়ে গেলে? কি হলো বলুন তো ওটা? মৈনাকের প্রশ্ন শুনে লোকটা খ্যাক খ্যাক করে আবার আগের মতোই বিশ্রীভাবে হেসে উঠল। আরে মশাই, বুঝলেন না? আর ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে কেউ আত্মহত্যা করলো। কি কি বলছেন কি আপনি? আত্মহত্যা? হ্যাঁ মশাই, আত্মহত্যা। আরে আপনি এটুকুতেই ভয় পেয়ে গেলেন? তাহলে নিজের মৃত্যুকে নিজের চোখের সামনে দেখলে আপনি কি করবেন বলুন তো? লোকটার এমন সব অদ্ভুত ধরনের কথাবার্তা বড্ড বিরক্ত লাগছিল মৈনাকে। মৈনাকের মনের কথা বুঝতে পেরে হয়তো লোকটা বলে উঠল, কি হলো মশাই, আমার কথাগুলো খুব বিরক্তিকর লাগছে না আপনার? তাহলে মশাই আপনাকে একটা গল্প বলি, শুনুন। দূর মশাই, রাখুন তো আপনার গল্প। তখন থেকে একেবারে কানের মাথা খেয়ে ফেলছেন। সারাদিন অনেক ধকল গেছে দাদার বিয়েতে। ভেবেছিলাম এখন ট্রেনে উঠে একটু নিশ্চিন্তে ঘুমিয়ে নেব, কাল আবার সকালে অফিস আছে। সেটাও আপনার জন্য আর হলো না। আরে মশাই, চড়ছেন কেন? একবার শুনেই দেখুন না আমার গল্পটা, আশা করি আপনার খারাপ লাগবে না। উফ, আপনাকে নিয়ে মহা ঝামেলায় পড়লাম তো দেখছি। আচ্ছা বলুন, এমনিতেই তো কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিয়েছেন, এখন আপনার গল্প শুনেই রাতটা পার করে ফেলি। তবে শুনুন, সে আজ থেকে অনেক বছর আগের কথা। চাদর মুড়ি দেওয়া লোকটা সবেমাত্র তার গল্প বলা শুরু করেছে। ঠিক এমন সময় হঠাৎই একজন ব্যক্তি দৌড়াতে দৌড়াতে এসে মৈনাককে জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, এখানে একটা লোককে দেখেছেন? একটু রোগা করে আর গায়ে একটা সাদা ফতুয়া পরা ছিল। লোকটির দিকে তাকিয়ে মৈনাক বেশ ভয় পেল, কারণ তার হাতে ধরা আছে একটা ভোজালি। যদিও তার মুখটা দেখা যাচ্ছে না, কারণ মৈনাকের সঙ্গী সেই ব্যক্তির মতো এনারও চাদর দিয়ে মুখটা ঢাকা রয়েছে। কই না তো, এমন কাউকে তো আমি দেখিনি। পাশ থেকে চাদর মুড়ি দেওয়া লোকটি বলল, হ্যাঁ মশাই, আপনি যাকে খুঁজছেন তিনি ওই ওই সামনের দিকে গেছেন। আপনি যান, ঠিক তার সঙ্গে দেখা হয়ে যাবে। এই কথা শুনে মৈনাক ভয়ার্ত দৃষ্টিতে চোখ তুলে ওই চাদর মুড়ি দেওয়া লোকটির দিকে তাকালো। দেখলো তার ঠোঁটের কোণে একটা চটুল হাসির রেখা ফুটে উঠেছে। ভোজালি হাতে লোকটা সামনের দিকে চলে যেতেই আরেক ব্যক্তি হাঁপাতে হাঁপাতে এসে মৈনাককে জিজ্ঞেস করলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি আপনারা একজনকে দেখেছেন? সে হাতে একটা ভোজালি নিয়ে এই ট্রেনের মধ্যে দৌড়াদৌড়ি করছিল। আর আসলে আসলে লোকটা আমাকে মারার জন্য আমার পেছনে ধাওয়া করেছে। মৈনাক চমকে উঠে সেই ব্যক্তির দিকে তাকালো। ওর মনে হলো এই ব্যক্তি তার খুব চেনা কেউ, কিন্তু কোথায় দেখেছে কিছুতেই মনে করতে পারল না। সে শুধু আঙুল দিয়ে পেছনের দিকে দেখিয়ে দিল। লোকটা ভয়ে একবার কেঁপে উঠে ঊর্ধ্বশ্বাসে যে দিক থেকে এসেছিল সেদিকেই দৌড়ে চলে গেল। ঠিক সেই সময় তাকে পিছন দিক থেকে তাড়া করে সেই ভোজালি হাতে লোকটা। আর তার কয়েক মুহূর্ত পরেই শোনা গেল একটা তীব্র আর্তনাদ। মৈনাক প্রচণ্ড ভয় পেয়ে এক লাফে সিটে ছেড়ে উঠে দাঁড়ালো। চাদর মুড়ি দেওয়া লোকটা আবার খ্যাক খ্যাক করে হেসে উঠল। মশাই, এত ভয় পাচ্ছেন কেন? এমন ঘটনা আগে দেখেননি বুঝি? না না, এমন ঘটনা আমি কখনো দেখিনি, কোনো দিনও দেখিনি। ট্রেনের ভেতর কি ঘটছে এসব আমি কিছুই বুঝতে পারছি না। সত্যি কি আপনি কিছুই বুঝতে পারছেন না? না পারছি না বললাম তো। আমি কি আপনার সঙ্গে মজা করছি নাকি? আর আপনি বা কেমন লোক মশাই, আপনার এসব দেখে ভয় লাগছে না? না মশাই, এমন ঘটনা আমি বহুবার দেখেছি, তাই এখন সব গা সওয়া হয়ে গেছে। আচ্ছা আপনি বসুন, আপনাকে এবার সেই গল্পটা শোনাই। দেখবেন গল্পটা শোনার পর আপনারও সব ভয় এক নিমিষে কেটে গেছে। অনিচ্ছে সত্ত্বেও মৈনাক এবার সত্যিই বসে পড়ল। তারপর সে চাদর মুড়ি দেওয়ার লোকটা আবার গল্প বলতে শুরু করলো।
আজ থেকে বহু বছর আগের কথা। সেদিনও সন্ধ্যাবেলায় আজকের মতোই আমি খামারগাজী স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম। আর ট্রেনে উঠে আপনার মতোই একটি ছেলের সাথে আমার পরিচয় হয়। আমি যেখানে নামবো ছেলেটিও সেখানেই যাবে। ভাবলাম দুজনে মিলে গল্প করতে করতে চলে যাব। আর তাছাড়া লোকটিকে আমার বেশ মনে ধরে, বেশ মিশুকে। আমরা দুজনে গল্প জুড়ে দিই। জানতে পারি ছেলেটির নাম মোহিতোষ চৌধুরী, বাড়ি মুকুন্দপুর গ্রামে। মুকুন্দপুর নামটা শুনেই ময়নাকের মনের ভেতরটা কেমন যেন করে উঠল। এই নামটা সে আগেও কোথাও শুনেছে, কিন্তু কোথায় শুনেছে তা অনেক চেষ্টা করেও মনে করতে পারল না। লোকটি আবার বলতে শুরু করলো। তো সেই ছেলেটির কাছ থেকে জানতে পারলাম ওদের গ্রামে বেশ অনেক দিন ধরে একটা ভয়ানক উপদ্রব শুরু হয়েছে। তাদের গ্রামের উত্তর দিকে মরা দিঘিটার পাশে যে শ্মশান রয়েছে, সেখান থেকে প্রত্যেক অমাবস্যার রাতে কিছু উদ্ভট এবং ভয়ঙ্কর শব্দ ভেসে আসে। আর শুধু তাই নয়, যেদিন থেকে এই গ্রামের এই ঘটনাগুলো শুরু হয়েছে সেদিন থেকেই গ্রামের মানুষজন হারিয়ে যেতে শুরু করে। তাছাড়া যে তারা কোথায় যায় কিছুই জানা যায় না। অনেক খুঁজেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। গ্রামবাসীরা খুব ভয় পেয়ে যায়। কয়েকজন তো আবার গ্রাম ছেড়ে অন্য গ্রামেও চলে যায়। এর কিছুদিন পরে একদিন দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য। ওদের গ্রামের মোড়ল মশাইয়ের রক্তমাখা কাটা মাথাটা নাকি ভোরবেলায় ওই মোড়লের বাড়ির দরজার সামনে পড়ে থাকতে দেখা যায়। মোড়লের বউ সকালবেলায় ঘুম থেকে উঠে দরজা খুলেই সেটা দেখতে পায়, আর দেখেই চিৎকার করে উঠে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তার চিৎকারের আশেপাশে বাড়ির কয়েকজন লোকও ছুটে আসে, আর ওই দৃশ্য দেখে তারাও খুব ভয় পেয়ে যায়। এরপরের মোড়লের দেহটা গ্রামের সব জায়গাতে খোঁজা হয়, কিন্তু কোথাও সেটা পাওয়া যায় না। তখন অনেকে বলে যে নিশ্চয়ই এই গ্রামের কোনো হিংস্র জন্তু বা জানোয়ারের আবির্ভাব ঘটেছে, আর সেই সমস্ত ঘটনাগুলো ঘটিয়ে বেড়াচ্ছে। গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় যে তারা রাত্রিবেলা সারা গ্রামে পাহারা দেবে। কোনো জন্তু এমন কাজ করে থাকলে তাদেরকে তা জানতেই হবে। সেই মতো গ্রামবাসীরা দল বেঁধে গ্রামের বিভিন্ন প্রান্তে পাহারা দেয়, কিন্তু রাস্তায় কয়েকটা কুকুর ছাড়া আর কোনো হিংস্র জন্তুর ছায়াটুকু পড়েনি। এরপর আরও কয়েকদিন একই কাজ করার পরে যখন সমস্যা মিটল না, তখন তারা বন দপ্তরে খবর দিল, কিন্তু বন দপ্তর থেকে লোক এসেও কোনো হিংস্র জন্তুকে ধরতে পারল না। পরের অমাবস্যাতে ঘটল সেই এক ঘটনা। ওদের গ্রামের একমাত্র চিকিৎসক হরিমোহন রায়ের একটা হাত পড়ে থাকতে দেখা গেল তাদেরই বাড়ির উঠোনে। ওনার ছেলে এসে সেই হাতটা দেখে চিনতে পারে এই যে তার বাবার হাত। সারা হাতটায় বড় বড় তীক্ষ্ণ নখ আর দাঁতের আঁচড়ের দাগ। দেখে মনে হচ্ছে তার বাবার শরীর থেকে যেন হাতটা কেউ প্রবল আক্রোশে ছিঁড়ে নিয়েছে। সারা হাতে লেগে রয়েছে চাপ চাপ রক্তের দাগ। ছেলেটির কাছ থেকে জানা যায় যে তার বাবা প্রতিদিন মতোই রাতে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছিল। সে যে কখন রাতে দরজা খুলে বাইরে গেছে তা কেউ জানে না। গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় তারা এই গ্রাম ছেড়ে চলে যাবে। এইভাবে মৃত্যুকে সঙ্গে নিয়ে তাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। গ্রামের একজন বৃদ্ধ বললেন যে কোনো কাল পিশাচিনীর কাজ। এতে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক আরো বেড়ে যায়। প্রতিদিনই গ্রাম থেকে কিছু কিছু মানুষ অন্যত্র চলে যেতে থাকে। ছেলেটির কাছ থেকে এই ধরনের গল্প শুনে আমার মন আনন্দে লাফিয়ে ওঠে। ওর কাছ থেকে নিশ্চয়ই কিছু ভৌতিক গল্পের প্লট পাওয়া যাবে, কারণ আমি একজন লেখক। সবে মাত্র একটু আধটু ওই নাম করা শুরু করেছি। তাই আমি ছেলেটিকে চেপে ধরলাম ওর কাছ থেকে অন্য কোনো গ্রামের সেই গল্প শোনা যায় নাকি, এবং সেই ব্যাপারে বিস্তারিতভাবে শোনার জন্য। এবার আমি ছেলেটিকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনাদের গ্রামে এই ধরনের ঘটনা শুরু হওয়ার পেছনে কি কোনো কারণ আছে বলে আপনার মনে হয়? কেননা কারণ ছাড়া হঠাৎ করে আপনাদের গ্রামে এই ধরনের ঘটনা ঘটবেই বা কেন? আর সত্যি যদি এই বৃদ্ধের কথা অনুযায়ী আপনাদের গ্রামে কোনো পিশাচিনী দৃষ্টি পড়ে, তাহলে তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। এবার ছেলেটি কয়েক মুহূর্ত চুপ করে রইল। আমি জিজ্ঞেস করলাম, কি হলো মহিতোষ বাবু, চুপ করে রইলেন যে?
আপনি কি এই বিষয়ে কিছু জানেন? তাহলে দয়া করে আমাকে পুরো ঘটনাটা বলুন। আমার জড়াজড়িতে ছেলেটা আমাকে যা বলল তা এরকম। আসলে ওদের গ্রামের পশ্চিম দিকে একটা পরিবার থাকতো। পরিবারে ছিল মাত্র 2টি মানুষ, পলাশ এবং তার স্ত্রী মালতী। তাদের কোনো সন্তান ছিল না। অনেক চেষ্টা করেও তাদের কোনো সন্তান হয়নি। কত চিকিৎসা, কত মানত, সবকিছুই বিফলে গিয়েছিল। শেষ পর্যন্ত মেয়েটি তান্ত্রিকের কাছে যেতে শুরু করে। যেখানেই কোনো তান্ত্রিকের সন্ধান পেত সে সেখানেই ছুটে যেত। এইভাবে একদিন এক ভণ্ড তান্ত্রিকের খপ্পরে পড়ে সে তন্ত্রমন্ত্র, কালো জাদু শিখতে শুরু করে। ঘটনাটা গ্রামে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগে না। গ্রামবাসীরা বেশ ভয় পেয়ে যায় যে সে কখন ওই জাদুবিদ্যা খাটিয়ে গ্রামবাসীদের কোনো ক্ষতি না করে বসে। সবাই ওই পরিবারের কাছ থেকে দূরে দূরেই থাকতে শুরু করে। তাদের সাথে ভালো করে কেউ কথাও বলতো না। একদিন গ্রামের মোড়লের নির্দেশে ওই পরিবারটিকে এক ঘরে করে দেওয়া হয়। গ্রামের একটা পুকুর থেকে তাদের খাবার জলটুকু পর্যন্ত নিতে দেওয়া হতো না। গ্রামের কেউ তাদের ছায়াটুকু পর্যন্ত মানাতো না। এইভাবে চলতে চলতে একদিন মালতীর স্বামী অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঠিক 2 দিন পরে একদিন সকালে ওই মরা দিঘির পাড়ে একটা বট গাছের মোটা ডাল থেকে মালতীর ঝুলন্ত দেহটা উদ্ধার হয়। শোনা যায় মালতী নাকি মৃত্যুর আগে অভিশাপ দিয়ে গেছিল যে এই গ্রামের কাউকে সে ছাড়বে না। যারা ওর এই স্বামীর মৃত্যুর জন্য দায়ী তাদের সবাইকেও শেষ করে দেবে। এরপর কেটে যায় বেশ কয়েকটা বছর। মালতীদের কথায় গ্রামের সবাই ভুলেই গিয়েছিল। তারপর একদিন হঠাৎ করেই গ্রামের ওইসব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। এরপর গ্রামবাসীরা একদিন সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা একজন বড় তান্ত্রিকের শরণাপন্ন হবে। সেই মতো একদিন খবর পাওয়া যায় যে পাশের গ্রামের একজন বড় তান্ত্রিক এসেছেন নাকি ত্রিকালদর্শী। গ্রামবাসীরা একদিন দল বেঁধে সেই তান্ত্রিকের কাছে যায়। গ্রামবাসীদের কাছ থেকে সব কথা শুনে তান্ত্রিক ওদের গ্রামে আসেন এবং মন্ত্র পড়ে ওই গ্রামকে শুদ্ধ করে আর সকলকে নিষেধ করে দেন অমাবস্যার রাতে ওই মরা দিঘির কাছে না যেতে। গ্রামবাসীরাও তার আদেশ মাথা পেতে মেনে নেয়। এরপর থেকে গ্রামের সবকিছু আবার আগের মতো স্বাভাবিকভাবে চলতে থাকে। কিন্তু কয়েক মাস পর থেকে আবার গ্রামে অন্য রকমের উপদ্রব শুরু হয়। গ্রামের মানুষজন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে থাকে। অনেক চিকিৎসা করেও তাদের সুস্থ করা সম্ভব হয় না। এমতাবস্থায় গ্রামবাসীরা স্থির করে যে আবার তারা সেই তান্ত্রিকের কাছে যাবে। কিন্তু তার মধ্যেই মহিতোষের বাবা শ্রী আদিত্যনাথ চৌধুরী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে গ্রামের চিকিৎসক নবীন দত্ত তার চিকিৎসা করেন, কিন্তু তাতে কোনো কাজ হয় না এবং এই কাজ না হওয়ার জন্য ছেলেটি তাকে নিয়ে কলকাতায় যাচ্ছে। সেখানে তার বাবার বিশিষ্ট বন্ধু এবং স্বনামধন্য চিকিৎসক শ্রী পরিমল চ্যাটার্জিকে ওদের গ্রামে নিয়ে যাওয়ার জন্য। মহিতোষের কাছ থেকে পুরো বিষয়টা জানতে পেরে আমার মনের মধ্যে একটা দারুণ উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তার সাথে অন্য একটা ইচ্ছেও জেগেছিল। নিজের চোখে ভূত দেখার ইচ্ছে আমার অনেক দিনের। এই সুযোগ যদি পূরণ করা যায় তাহলে তো একেবারে সোনায় সোহাগা। তার উপর এত সুন্দর একটা গল্পের প্লট পেয়েছি। একবার যদি মহিতোষের সাথে ওদের গ্রামে যেতে পারি তাহলে এক ঢিলে 2 পাখি মারা যাবে। কথাটা মহিতোষকে বলতে যাব এমন সময় হঠাৎ একটা প্রচন্ড ঝাঁকুনি দিয়ে আমাদের ট্রেনটাও থেমে গেল। জানলাটা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলাম চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। ট্রেনের টিম টিম করে জ্বলা হলুদ আলোগুলো নিভে গেছে। দূরে পঞ্চমীর চাঁদ ক্ষয়িষ্ণু হতে হতে দিগন্ত রেখার বুকে প্রায় অস্ত গেছে। মনে হচ্ছে আমরা যেন কোনো এক অজানা অন্ধকার জগতের মধ্যে এসে পৌঁছেছি। ট্রেনের মধ্যে যাত্রীদের একটা কোলাহল শুরু হয়েছে। এমন সময় মোহিতোষ জিজ্ঞেস করল, কি হলো বলুন তো, ট্রেনটা এভাবে দাঁড়িয়ে পড়লো যে? তা তো ঠিক বলতে পারবো না মহিতোষ বাবু, দাঁড়ান তো একটু দরজার সামনে গিয়ে দেখি। এই বলে আমি অন্ধকারের মধ্যেই দরজার সামনে এসে দাঁড়ালাম। দেখলাম অনেক যাত্রী টর্চ হাতে ট্রেন থেকে নেমে রেল লাইনের মধ্যে চলাফেরা করছে।
তাদের একজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম সামনের কোনো স্টেশনের লাইনে নাকি গন্ডগোল হয়েছে। লাইন মেরামতি না হওয়া পর্যন্ত ট্রেন চলা সম্ভব নয়। এ কথা শুনে আমি খুবই দুশ্চিন্তায় পড়ে গেলাম। ট্রেন যে কখন ছাড়বে কে জানে। মহিতোষকে এসে সে কথা জানালাম। সে বলল, দূর বাবা, কি জ্বালাতনে পড়লাম বলুন তো। কার মুখ দেখে যে আজ বাড়ি থেকে বেরিয়েছিলাম কে জানে। আমি আবার নিজের সিটে গিয়ে বসে পড়লাম। ট্রেন যে আবার কখন চলতে শুরু করবে সে কথা কারোরই জানার নেই। আমি ভাবলাম ট্রেনের মধ্যে এভাবে চুপচাপ বসে বোর হওয়ার থেকে মহিতোষের কাছে ওদের গ্রামের গল্পটা আরও ভালো করে শুনি। এই ভেবে আমি সবেমাত্র ওকে যে বিষয়ে কিছু জিজ্ঞেস করতে যাব, ঠিক তখনই আমাদের সবাইকে অবাক করে ওই ট্রেনটা আবার চলতে শুরু করলো। ট্রেন চলতে শুরু করায় সবাই খুব খুশি। যারা রেল লাইনে নেমে ঘোরাফেরা করছিল তারাও ছুটে এসে ট্রেনে উঠে পড়ল। আমিও হাফ ছেড়ে বাঁচলাম। ট্রেনের আলোগুলো আবার জ্বলে উঠেছে। আমি মহিতোষকে কিছু বলতে যাব, হঠাৎ একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পেলাম। চারিদিক ধোঁয়ায় ঢেকে গেল। আমাদের ট্রেনটা কাঁপতে শুরু করেছে। যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করছে। মনে হচ্ছে আজ যেন পৃথিবীর বুকে নেমে আসছে কোনো এক মহাপ্রলয়। আর পরক্ষণে মনে হলো আমরা যেন কোনো কালের অতুল গভীরে তলিয়ে গেলাম। এই পর্যন্ত বলে চাদর মুড়ি দেওয়া লোকটি থামলে। মৈনাক এতক্ষণ লোকটির বলে যাওয়া গল্পটা খুব মনোযোগ সহকারে শুনছিল, কিন্তু গল্পটা শোনার সময় বারবার ওর একটাই কথা মনে হচ্ছিল, এই গল্পের সাথে ওর যেন একটা কোনো সম্পর্ক অবশ্যই আছে, কিন্তু কিভাবে? অনেক চেষ্টা করেও ও সেটা কিছুতেই মনে করতে পারল না। কি মশাই, কি এত ভাবছেন? প্রশ্নটা শুনেই সামনে বসে থাকা চাদর মুড়ি দেওয়ার লোকটার মুখের দিকে একটু অবাক হয়ে তাকালো মৈনাক। বলল, আগে না, ঠিক তেমন কিছু না, তবে তবে কি মশাই? লোকটার কথার মধ্যে কিছু একটা যেন মিশে রয়েছে, তবে সেটা যে কি সেটা মৈনাক কিছুতেই ধরতে পারছে না। সবকিছু বড় অদ্ভুত লাগছে ওর। এবার ও নিজেই লোকটিকে জিজ্ঞেস করলো, তারপর কি হলো? তারপর আর কি মশাই, যখন চোখ খুললাম দেখলাম চারিদিক একেবারে শান্ত হয়ে গেছে। একটু দূরে চোখ পড়তেই দেখলাম মহিতোষবাবু দাঁড়িয়ে আছেন। তারপর ওনাকে সঙ্গে নিয়েই আমি এক নতুন জগতে পা রাখলাম। নতুন জগৎ মানে? নতুন জগৎ মানেটা বুঝতে পারলেন না মৈনাক বাবু? নতুন জগৎ মানে হলো, যাকে ছাড়ুন সেসব কথা। গল্পটা কেমন লাগলো সেটা আগে বলুন। লোকটির মুখে নিজের নাম শুনে মৈনাক বিস্ময়ে হতবাক হয়ে গেল। এই লোকটা ওর নাম জানলো কি করে? ও তো লোকটাকে ওর নাম বলেনি। তবে কি হলো মশাই? আরে তখন থেকে কি এত ভাবছেন বলুন তো? আগে না, তেমন কিছু না। আচ্ছা, আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি তো একবারও আমার নাম আপনাকে বলিনি। জানি না মশাই, আপনার সাথে যে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। এ কথা শুনে মৈনাকের এবার খুব রাগ হলো। সে রাগকে ও প্রশমিত করতে পারল না। বলল, আচ্ছা মশাই, আপনি তখন থেকে কি সব উল্টোপাল্টা কথা বলে চলেছেন বলুন তো? হ্যাঁ, সত্যি করে বলুন তো, আপনি কে? আপনি কি আমাকে চেনেন? চিনি বই কি, খুব চিনি। কেন, আপনি চিনতে পারছেন না মৈনাক বাবু? আগে না, আমি আপনাকে চিনি না। তবে এটুকু বুঝতে পারছি আপনি লোকটা খুব একটা সুবিধার নন। সেই স্টেশন থেকে আমার পিছু নিয়েছেন। জানি না এর পেছনে আপনার আসল উদ্দেশ্যটা ঠিক কি। আরে মশাই, এত চড়ছেন কেন? গল্পটা কেমন লাগলো সেটা তো আগে বলুন। আগে ভালো, বেশ ভালো। শুধু একটা প্রশ্নের উত্তর আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। কি প্রশ্ন? না, তেমন কিছু না, ওই এমনি আর কি। আরে মশাই বলুন না, যদি আমি আপনাকে কোনো রকম সাহায্য করতে পারি। আসলে প্রশ্নটা বড়ই অদ্ভুত। আপনি এতক্ষণ ধরে আমাকে যে গল্পটা বললেন সেই গল্পটা আমার খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে সেই ঘটনাগুলোর সঙ্গে আমার যেন কোথাও কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু
কিন্তু আমি তো ওই মহিতোষ নামের ছেলেটিকে চিনি না, আর খামারগাছিতেও আমি কোনোদিন যাইনি। তবে এখনো বুঝতে পারছেন না মৈনাক বাবু? কি বুঝতে পারছি না বলুন তো মশাই? যাকে বাদ দিন সেসব কথা। এখনো আমাদের অনেক দূর যেতে হবে। ততক্ষণ আরো একটা গল্প আপনাকে বলি, শুনুন। হতেও তো পারে ওর সাথে আপনি নিজের কোনো সম্পর্ক খুঁজে পেলেও পেতে পারেন। আমার ট্রেন জীবনে ঘটে যাওয়া আরো একটা ঘটনার কথা এবার আপনাকে বলি। তবে আরো একটি কথা আপনাকে গল্পের শুরুতেই বলে রাখি মৈনাক বাবু, আমার এই গল্পটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনি আমাকে কোনো রকম প্রশ্ন করতে পারবেন না। এবার গল্পটা শুনুন। আমি তখন ট্রেনে চা ফেরি করি। অনেক সময় কোনো কোনো গাড়িতে আমি কয়েকটা স্টেশন পর্যন্ত গিয়েও চা ফেরি করতাম। আমার হাতের চায়ের প্রশংসা করতো সকলেই। অমলের চা, যে একবার খেয়েছে সে বারবার খাবে। সেদিনও ছিল এক ঝড় বৃষ্টির রাত। আকাশটাও কেমন যেন থম মেরে রয়েছে। ভেবেছিলাম চা বিক্রি করতে আজ আর পাশের স্টেশনে যাব না, কিন্তু এই সময় হাতটাও একদম খালি। বাড়িতে বউটাও খুব অসুস্থ, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তাই শেষমেশ আমি উঠেই পড়লাম ট্রেনে। ঘুরে ঘুরে চা বিক্রি করতে লাগলাম। চা খাবেন নাকি? চা, অমলের সেই বিখ্যাত চা, দুধ চা, লিকার চা বলে আমি হাঁকতে লাগলাম। বিক্রিও বেশ ভালোই হচ্ছিল, কিন্তু হঠাৎ এমন সময় পেছন থেকে শুনতে পেলাম একটা পরিচিত কণ্ঠস্বর। কি অমল, আমাকে চা দেবে না? তড়িতা হাতের ন্যায় আমি পিছন ফিরতেই যাকে দেখলাম, তাকে দেখেই ভয়তে আমার সারা শরীরটা যেন থরথর করে কাঁপতে লাগলো। আমার থেকে কয়েক হাত দূরে ট্রেনের একটা সিটের কোনায় হাত পেতে বসে রয়েছে বিশু মস্তান। এতক্ষণ যে ভয়টা পাচ্ছিলাম সেটা এবার হয়তো সত্যি হয়ে যাবে। মনে পড়ে গেল দুদিন আগের একটা ঘটনার কথা। কোনো একটি বিশেষ কারণে সেদিন আমাদের পাড়ার বাদলের সাথে বিশু মস্তানের একটা ঝামেলা লাগে। বিশু আর তার দলবল বাদলকে ধরে রাস্তার মাঝখানে মারধর করছিল। অন্য সবাই সেখানে জড়ো হয়ে সে দৃশ্য দেখছিল, কিন্তু কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসেনি ওই বিশু মস্তানের ভয়ে। তখন আমি প্রথম এগিয়ে যাই। আমার দেখা দেখি আরো সবাই গিয়ে বাদলকে বিশুর হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসে। সেই সময় বিশুর চোখের দিকে আমার চোখ পড়ে যায়। ওর ওই চোখ দুটো দেখে আমি ভয়ে আঁতকে উঠি। ওই চোখের দৃষ্টিতে যে কি ভীষণ ক্রোধ আর প্রতিহিংসার আগুন মিশেছিল তা কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। তারপর থেকে আমার মনের মধ্যে এতটাই ভয় খেলা করে বেড়াচ্ছিল, কালকের এই ঘটনার প্রতিশোধ নিতে বিশু আমার উপর একদিন না একদিন আসবেই। কিন্তু সেই সময়টা যে এত তাড়াতাড়ি এসে যাবে আমি তা ভাবতে পারিনি। কিন্তু এখন আমি কি করব? বিশুর হাতে একটা ভোজালি আর তার চোখে মুখে একটা প্রতিহিংসার ছাপ। আমি বুঝতে পারলাম আজ রাতেই আমার জীবনের শেষ রাত হতে চলেছে। আমি মনে মনে শুধুমাত্র প্রহর গুনতে লাগলাম। বিশু মস্তান ভোজালি উঁচিয়ে আমার দিকে এগিয়ে আসলো। আমি ভয়ে হাতের কেটলি আর কাপগুলো ট্রেনের মেঝেতে ফেলে রেখে দৌড়াতে লাগলাম। বিশু মস্তানও আমাকে ধাওয়া করলো। আমি দৌড়ে গিয়ে ট্রেনের একটা সিটের নিচে লুকিয়ে পড়লাম। বিশু মস্তান আমাকে দেখতে পেল না, তবে সে আন্দাজ করতে পেরেছিল যে আমি এখানেই কোথাও লুকিয়ে আছি। সে তখন একজন যাত্রীকে আমার চেহারার বর্ণনা দিয়ে জিজ্ঞেস করলো যে আমাকে দেখেছি কিনা। লোকটি ভোজালি দেখে বেশ ভয় পেয়ে কাঁপতে কাঁপতে কিছু একটা বলতে যাবে, সেই সময় আমি ট্রেনের সিটের তলা থেকে বেরিয়ে দরজা দিয়ে দৌড়াতে লাগলাম, কারণ একটু পরেই ট্রেন একটা স্টেশনের দিকে থামবে। আমি সেখান থেকে লাফ দিয়ে নেমে বিশুর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করলাম, কিন্তু পালানোর সময় বিশু আমাকে দেখে ফেলল এবং আমাকে আবার ধাওয়া করলো। ট্রেনের বাকি যাত্রীরা আতঙ্কিত হয়ে আমাদের দুজনকে দেখতে লাগলো, আর কয়েক মুহূর্ত পরেই তাদের কানে এসে এলো একটা গগন বিদারী আর্তনাদ, আর তার সাথে একটা ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ। অনেক ভয়ে সিট থেকে উঠে দাঁড়িয়ে জানলা দিয়ে কিছু দেখার চেষ্টা করে, কিন্তু অন্ধকারে তারা কিছু দেখতে পায় না। বিশু মস্তান জয় উল্লাসে মত্ত হয়ে ওঠে, চিৎকার করে বলে, বেটা আমার পিছনে লেগেছিল, দিলাম আজ বেটাকে খতম করে। আমি হলাম বিশু মস্তান, আমার পিছনে যে লাগবে তারই আমি এই একই অবস্থা করব।
বলেই কিছু অকথ্য ভাষায় গালাগালি দিতে থাকে। আর পরক্ষণে ট্রেনের যাত্রীদের কানে আসে আরও একটা শব্দ। তাহলে কি আবার ট্রেন থেকে কিছু পড়ে গেল? তারা ট্রেনের সিটে বসেই ভয়ে কাঁপতে লাগলো। ওই যে বলে না, বাবু, পাপ যে বাপকেও ছাড়ে না, পাপ করলে শাস্তি যে অবশ্যম্ভাবী। তাই সেদিন বিশু মস্তানও তার পাপের শাস্তি পেয়েছিল। তাকেও আমারই মতো ওই পৃথিবী থেকে চির বিদায় নিতে হয়েছিল। এই পর্যন্ত বলে চাদর মুড়ি দেওয়া লোকটা থামল। মৈনাকও এতক্ষণ তার দ্বিতীয় গল্পটা মন দিয়ে শুনছিল। তবে এই গল্পটা তার খুব চেনা মনে হলো। মনে হলো গল্পের চরিত্রগুলো যেন তার খুব কাছ থেকে দেখা। কিন্তু কিভাবে? ওর মাথার মধ্যে সবকিছু কেমন যেন তাল করে পাকিয়ে যেতে লাগলো। এবার ওর একটা কথা মনে পড়ে গেল। লোকটা যে বলল বিশু মস্তানকেও নাকি এই লোকটার মতোই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল। তার মানে এই লোকটা মৃত? না না, এই কি করে সম্ভব? লোকটা তোর সামনেই বসে আছে। তাহলে কি লোকটা পাগল? কিন্তু লোকটা যদি পাগলই হয় তাহলে তার বলা কথাগুলো মনে করে তো চেনা চেনা লাগছে কেন? কি যে হচ্ছে ওর সাথে ও কিছুই বুঝতে পারছে না। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। এবার চাদর মুড়ি দেওয়া লোকটা এক প্রকার প্রায় রেগে গিয়েই বলল, আরে ধুস মশাই, আপনার এখনো কিছু মনে পড়ছে না? না মশাই, আমার কিছুই মনে পড়ছে না। তখন থেকে তো আপনাকে একটা কথাই বলে যাচ্ছি, আমার মনে পড়ছে না। তো কেন বারবার আমাকে একই কথা জিজ্ঞাসা করে যাচ্ছেন বলুন তো? আরেকটা কথা, আপনি যে আমাকে এক্ষুনি বললেন ওই বিশু মস্তান আপনার মতো এই পৃথিবী থেকে চলে গিয়েছিল, তার মানে আপনিও বুঝি মৃত? মৈনাক কথাটা বলতেই লোকটা হো হো করে হেসে উঠল। সে বিষয় বুঝি আপনার এখনো সন্দেহ আছে মহিতোষ বাবু? চাদর মুড়ি দেওয়ার লোকটির মুখ থেকে এই নামটা শুনে মৈনাক যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে বলল, মহিতোষ বাবু? কে মহিতোষ বাবু? আমার নাম মৈনাক সেন। আমি কলকাতায় থাকি। চাদর মুড়ি দেওয়ার লোকটা আবার আগের মতোই বিশ্রী শব্দে হেসে উঠল। জানি মহিতোষ বাবু, জানি, কিন্তু সে তো আপনার বর্তমান নাম। কিন্তু আজ থেকে 100 বছর আগে যে আপনার নাম মহিতোষ চৌধুরী ছিল। মানে কি বলতে চাইছেন কি আপনি? হ্যাঁ মহিতোষ বাবু, আর আপনি শুধু মহিতোষ চৌধুরী নন, আপনি হলেন সেই বিশু মস্তান যে আমাকে ভোজালি দিয়ে খুন করে ট্রেন থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলে দিয়েছিলেন। না 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 না, এ কিছুতেই হতে পারে না। না, আমি এসব কাজ কোনো দিন করিনি। আমি মৈনাক সেন, কলকাতার একটি সরকারি স্কুলের অঙ্কের শিক্ষক। তাই নাকি মহিতোষ বাবু? হ্যাঁ তাই। তাহলে সেদিন আমার সঙ্গে খামারগাছি স্টেশন থেকে ট্রেনে কে উঠেছিল মহিতোষ বাবু? আমি জানি না। আপনি আমাকে এসব বলে আমাকে পাগল করে দেওয়ার চেষ্টা করবেন না। মৃত আত্মা যে কোনোদিন পাগল হয় না মহিতোষ বাবু। কে মৃত আত্মা? আপনি আমি দুজনেই মহিতোষ বাবু। আর শুধু তাই নয়, আমাদের সঙ্গে এই ট্রেনে এই মুহূর্তে যারা রয়েছে তারা সবাই যে বর্তমানে অন্য গ্রহের বাসিন্দা মহিতোষ বাবু। ওরা যে কেউ জীবিত নয়। আপনার চারদিকে একবার তাকিয়ে দেখুন মহিতোষ বাবু। মৈনাক ভয়ে ভয়ে এবার পাশের সিটের দিকে তাকালো। আর এবারও যে দৃশ্য দেখল তাতে ওর মুখ দিয়ে গোঙানের শব্দ ছাড়া আর কিছুই বেরিয়ে এলো না। ওর চারপাশে যারা বসে রয়েছে তারা কেউ মানুষ নয়। মনে হচ্ছে তারা যেন এক একটা নরকের কীট। কি বিভৎস তাদের চেহারা! ওভাবে কি দেখছেন মহিতোষ বাবু? আপনি তো ওদেরই একজন। যদি খামারগাছি থেকে কলকাতা যাওয়ার পথে যে ট্রেন দুর্ঘটনাটা ঘটেছিল,
তাতে আমরা সবাই যে একসাথে ইহজগতের মায়া কাটিয়ে নরকের দ্বারে গিয়ে উপস্থিত হয়েছিলাম। এই ট্রেন যে মৃত্যুর ট্রেন। না না, আপনি আপনি মিথ্যে বলছেন, মিথ্যে বলছেন আপনি। আমি এখনো জীবিত আছি। এই যে মৈনাক সেন এখনো জীবিত আছে। যদি বিশ্বাস না হয় তবে তবে এই দেখুন। এ কথা বলেই মৈনাক তার হাতে সজোরে একটা চিমটি কাটতে গেল, কিন্তু আশ্চর্য, ওর হাতটা হাওয়ায় ভেসে আবার নিজের জায়গায় ফিরে এলো। মৈনাক বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে অবাক হয়ে নিজেকে ছোঁয়ার চেষ্টা করলো, কিন্তু এবারও পারল না। এসব 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 কি হচ্ছে? আমি যে এখনো বেঁচে আছি। আমি 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 মৈনাক সেন, একজন অঙ্কের শিক্ষক। এ আমার কি হলো? এ আমার কি হলো? মৈনাক বাবু, এ জন্মেও যে আপনি মারা গিয়েছেন। সেদিন আপনার মাস্তুতো দাদার বিয়ে থেকে খেয়ে ফেরার সময় অন্ধকারে গ্রামের পথের ধারে পায়ে হেঁটে স্টেশনে আসছিলেন। তখন রাস্তা দেখতে না পেয়ে একটি বিষাক্ত সাপের গায়ে পা দিয়ে দেন। সেই সাপটি আপনাকে ছোবল মারে, আর প্রায় সঙ্গে সঙ্গেই আপনার মৃত্যু হয়। এবার কান্নায় ভেঙে পড়ল মৈনাক। চাদর মুড়ি দেওয়ার লোকটা এবার উঠে দাঁড়ালো, বলল, কাঁদবেন না মৈনাক বাবু, আর কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটে যাবে। আমাদের যে এখানে থাকার সময় ফুরিয়ে আসছে মৈনাক বাবু। চলুন চলুন, এবার আমরা আমাদের নিজেদের জগতে ফিরে যাই। তারপরে ট্রেনের সকল যাত্রীদের উদ্দেশ্যে লোকটি বলল, আপনারাও সবাই চলুন। ট্রেনে বসে থাকা প্রেতগুলো সবাই একে একে উঠে দাঁড়ালো। তারপর সবার দেহ একটা কালো ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হয়ে ফিরে ফিরে বাতাসে মিলিয়ে যেতে লাগলো। তারা মিলিয়ে যেতেই ট্রেনটাও কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। শুনছিলেন লেখিকা মিলি ঘোষের কলমে ঝড়ের রাতের বর্ধমান লোকাল। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি, দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অভিক। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিও আসলেই আপনারা তা শুনতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। আজকে গল্পের পোস্টারে ছিল চিত্রা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই শুনতে থাকবেন বঙ্গ কথা ইউটিউব চ্যানেলকে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে।